আমরা জানি যে কোনো ফটোগ্রাফি আগের দিনে তো এত ফটোগ্রাফির এত সুযোগ ছিল না, খুবই কমিউনিকেশনও অনেক দুর্বল ছিল, ইন্টারনেট ছিল না। সেই সময়ে কোনো ছবি আমাদের মনে আছে যে কোনো ছবি এখন পর্যন্ত আমাদের পুরো সময়টাকে তুলে ধরে। যেমন আপনার 69-এর গণ অভ্যুত্থানের একটা ছবি, একটা ছোট বাচ্চা ছেলে, সে সবার চাইতে অনেক বেশি সরব এবং সোচ্চারভাবে সামনে এগোচ্ছে, তার পেছনে হচ্ছে পুরো মিছিলটা 69-এর গণ অভ্যুত্থানের সময়। এবং ওই ছেলেটা ওই স্লোগানটা দিচ্ছে এবং পরে আমরা ফটোগ্রাফার যিনি এই ছবিটা তুলেছিলেন রশিদ তালুকদার, সেই রশিদ তালুকদার বলেছেন যে ওই ছবিটা তোলার কয়েক মিনিট পরেই ওই পাকিস্তান আইয়ুব খানের যে বাহিনী, সেই বাহিনীর গুলিতে ওই বাচ্চাটা মারা যায়। কিন্তু ওই ছবিটা কিন্তু ওই সময়ের একটা বড় ধরনের, আমরা নূর হোসেনের কথা জানি, কিংবা এই আন্দোলনের সময়, কিংবা ভিয়েতনামের, আমার মনে আছে আমরা ছোটোবেলায় ওই ভিয়েতনাম সম্পর্কে, তখন তো আর ইন্টারনেট ছিল না, আমরা তো অত কিছু জানতাম না, কিন্তু মাঝে মধ্যে দু একটা ছবি যখন প্রকাশিত হতো, ওই ভিয়েতনামের বাচ্চারা কী অবস্থা হচ্ছে, নারী পুরুষ কীভাবে অবস্থা হচ্ছে, সেইগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে পুরো বিষয়টা বোঝার একটা তাগিদ তৈরি করত। বাংলাদেশের কনটেক্সটে আমরা বর্তমান সময়ে এই সুযোগটা অনেক বেড়েছে। এখন এই সুযোগটা বাড়লেই যে মানুষের জন্য কিংবা সর্বজনের জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো কারো চোখে পড়বে সেটা তো নিশ্চিত বলা যায় না। কোনটা দেখলে কি মনে হয়, যেমন খেলার মাঠ, একটা খেলার মাঠ, পরিষ্কার খেলার মাঠ, সেখানে ছেলে মেয়েরা বাচ্চারা খেলবে, অন্যরা হাঁটাহাঁটি করবে, বসবে, একটু গাছপালা থাকবে, সেখানে গাছের বাতাস থাকবে, এটা হচ্ছে একটা স্বাভাবিক দৃশ্য। ওই খোলা মাঠের দিকে তাকালে একজনের মনে হবে যে এই জায়গাটা একটা পার্ক হোক, একটা গাছপালা লাগুক, মানুষজন আসুক। আবার কারো মনে পড়বে, কারো হয়তো পকেট থেকে ক্যালকুলেটর বের করবে যে ওই জায়গাটায় কনস্ট্রাকশন করলে, একটা বিল্ডিং তুললে কিংবা ওইখানে কিছু স্ট্রাকচার বানাইলে কীরকম মুনাফা হতে পারে। মুনাফা যখন মাথার মধ্যে ঢুকে যায় তখন প্রকৃতি তখন একটা মুনাফার একটা উৎসে পরিণত হয়। তো সেইখানে নদী দেখলে তার কাছে মনে হয় এখান থেকে কিভাবে মুনাফা তৈরি করা যায়। ফুলবাড়ির কত, সেই সময় ফুলবাড়ি আন্দোলনের কথা মনে আছে, যে ফুলবাড়ি আন্দোলনের সময় এই কথাটা বলতাম যে আপনি ফুলবাড়ির দিকে যখন তাকাচ্ছেন কি দেখেন, ওইখানে 3 ফসলি জমি আছে,
ওইখানে নদী আছে, ওইখানে যে মানুষ আছে সেই মানুষ আছে, প্রাণ প্রকৃতির বৈচিত্র্য আছে, ওগুলি ধরেন মানুষের চোখে পড়ে। কিন্তু যারা ওইখানে সর্বনষ্ট করতে যাচ্ছে তার কাছে তো এগুলি গুরুত্বপূর্ণ না। তার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটার দিকে তাকালেই তার মাটির নিচের কয়লার কথা মনে হয়, ওই কয়লাটা তুললে। কয়দিন আগে একটা পত্রিকায় দেখলাম লিড নিউজ যে ফুলবাড়িতে কত বিলিয়ন ডলারের কয়লা পড়ে আছে, মানে একটা উস্কানিমূলক খবর যে এখন ওই কয়লাটা তুলতে হবে। কিংবা সুন্দরবনের দিকে তাকালে তার কাছে মনে হবে যে সুন্দরবনের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ওইখানে কি পর্যটন করা যাবে, ওইখানে কি কারখানা করা যাবে, ওইখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তার কাছে তো ওই জিনিসগুলো মাথার মধ্যে থাকে। তো সেই কারণে চোখ থাকলে বা ক্যামেরা থাকলে বা তার কাছে একটা শিল্প মাধ্যম থাকলে যে সেটা দেখতে পারবে, সে কি দেখবে সেটা নির্ভর করে তার মতাদর্শিক, তার চিন্তার অবস্থান থেকে। এবং এই প্রশিক্ষণটা আমাদের তো সমাজের মধ্যে হয়, সমাজের বাড়িতে হয়, পরিবারে হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে হয়, বিশ্ববিদ্যালয়ে হয়। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সে টাকা পয়সার হিসাবই করে, কিংবা কোন ধরনের জবে কী ধরনের বাড়তি সুবিধা আছে সেগুলি হিসাব করে। করতে গিয়ে দেখা যায় যে এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ে যে সে এমন ধরনের ইআইএ করছে যে ইআইএ করে সর্বনাশ হচ্ছে, কিংবা পরিবেশ ছাড়পত্র দিচ্ছে এমন সব প্রকল্পে যেটাতে সর্বনাশ হচ্ছে, কিংবা পরিবেশ ছাড়পত্র দরকার নেই। সে ওইখানে যেমন ওই যে পান্থকুঞ্জে এখন ঠিক এই মুহূর্তে পান্থকুঞ্জে কয়েকজন ছেলে বসে আছে, অবস্থান নিচ্ছে, তারা 120 দিনের মতো হয়ে গেল মনে হয়, সে 134 দিন। সেইখানে ধরেন যারা নীতি নির্ধারক কিংবা যারা বিনিয়োগকারী তাদের চোখে হচ্ছে যে ওই জায়গাটা যদি র্যাম্প নামে তাইলে ওইখানে টোল বসালে সেখানে তার কত মুনাফা হবে প্রতি বছর, প্রতি মাসে কত মুনাফা হবে, এটা তার হিসাব। আর যারা জগৎকে দেখতে চায় তার সঙ্গে সম্পর্কিতভাবে তার কাছে মনে হবে যে এই জায়গাটা যদি র্যাম্প হয় তাহলে এই জায়গার পরিপার্শ্বটা কীভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই দৃষ্টির একটা লড়াই আছে। এটা ক্যামেরার লড়াই, এটা ফিল্ম যারা করে তাদের লড়াই, লেখার লড়াই, সংস্কৃতির লড়াই, রাজনীতির লড়াই। এই লড়াইয়ের মধ্যে এই বোধটা তৈরি করার জন্য অনেক ধরনের কাজ দরকার আসলে মানুষের এই বোধটাকে তৈরি করার জন্য। কারণ বোধটা বিষাক্ত, বোধটা লোভী। এই লোভী বোধটা তৈরি করার জন্য যার একদম কিছু নাই তার কাছেও মনে হয় যে উন্নয়ন মানে হচ্ছে একটা বড় ধরনের বিল্ডিং, উন্নয়ন মানে হচ্ছে নদী নালা খালবিল নষ্ট করে বড় ধরনের রাস্তা। তার কাছে ওইগুলির গুরুত্ব থাকে না। অথচ আমরা জানি যে ঢাকা শহরে, যেটা সনি রামানি ঢাকা শহরকে দেখিয়েছেন, এই দৃশ্যগুলি যদি অন্যরকম হতো, যদি প্রাণ প্রকৃতির সাথে সম্পর্কিত দৃশ্য থাকতো, তাইলে ঢাকা শহরের মানুষের অসুখ বিসুখ কমপক্ষে অর্ধেক কমে যেত, তাদের আয়ু সীমা বাড়তো, আমরা শ্বাস নিতে পারতাম ভালো মতো, আরাম মতো, আমরা পানি খেতে পারতাম বিশুদ্ধ, আমরা বাতাস খেতে পারতাম যে বাতাসটা আমাদের জন্য খুব দরকার। সুতরাং এই পুরো জগৎটা তো আমাদের সাথে সম্পর্কিত। এখন আমাদের সাথে সম্পর্কিত হলেও আমরা দেখি না অনেক সময়। এটা নির্ভর করে মতাদর্শিক অবস্থানের উপর এবং ট্রেনিংয়ের উপর। যারা বিশেষজ্ঞ নীতি নির্ধারক তারা ওই চোখ দিয়েই দেখেন এবং উন্নয়ন মডেলটা ওইটার উপরেই দাঁড়ানো। উন্নয়ন মডেলটা আপনি দেখেন, খেয়াল করলে দেখবেন যে গত 10 বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল সবচেয়ে বেশি এবং গত 10 বছরে ডিফরেস্টেশন মানে বন ধ্বংস হয়েছে সবচেয়ে বেশি, প্রাণ প্রকৃতি বিনাশ হয়েছে সবচেয়ে বেশি, নদী বিষাক্ত হয়েছে সবচেয়ে বেশি। তাইলে কিন্তু আমরা শুনছি যে এটা উন্নয়নের একটা, আমাদের সরকার তখন বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলো যারা এখন বলছে যে ওই স্বৈরশাসক ছিল, ওই আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বব্যাংক বলেন, এডিবি বলেন, ইকোনমিস্ট পত্রিকা বলেন, ফিনান্সিয়াল টাইমস বলেন, সেই সমস্ত জায়গায় কিন্তু এগুলোর একটা বিরাট প্রশংসা করা হয়েছে, সমর্থন দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক, উন্নয়ন, বাংলাদেশ খুব উন্নয়নের পথে যাচ্ছে, কিছুদিনের মধ্যে উন্নয়ন হবে। উন্নয়ন সম্পর্কিত চিন্তা এবং উন্নয়ন মতাদর্শ, এই জায়গাটাকে প্রশ্ন করার জন্য বহু ধরনের কাজ করা দরকার। এটা পরিবারের মধ্যে দরকার, এইটা শিক্ষা প্রতিষ্ঠানে দরকার। এবং শিক্ষা প্রতিষ্ঠানে খুব সহজ হবে না, কারণ আন্তর্জাতিকভাবে যত ধরনের বইপত্র আছে, শিক্ষার যে কারিকুলাম আছে, সেগুলোই তাকে মুনাফার দিকে নিয়ে যায়, লোভের দিকে নিয়ে যায়। শুধু বলবার আছে, আমার এক ফটোগ্রাফি, ছবি, মানে আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা এবং আমরা যা লিখি ছাপাই তার যে ফিডব্যাক পাই তার থেকে আমরা বুঝি যে ছবি অনেক পাওয়ারফুল।
অনেক কথা লিখে যেটা বোঝা যায় না, একটা ছবি সেটা বোঝাতে পারে, ভালো কিংবা মন্দ। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে অধিকাংশেরই কাজের কোনো ডকুমেন্টেশন নাই। ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময় এটা বলি, লেখকদেরকেও বলি, আপনার চিত্র সাংবাদিকদেরকেও বলি, এই ডকুমেন্টেশনটা করো। এটা একটা আন্দোলনেরও যে, এটা একটা আন্দোলনের মতোই যখন একটা ডকুমেন্টেশন করে, একটা বিচ্ছিন্ন ছবি তাৎক্ষণিকভাবেই তার একটা প্রভাব রাখে পাঠকের মধ্যে, দর্শকের মধ্যে। কিন্তু এটা যখন অনেকগুলো একত্রিত হয়ে একসাথে একটা পুস্তক আকারে থাকে, তখন তার যে ইম্প্যাক্ট, যেমন ধরুন এটা যারাই দেখবেন এটাতে মন খারাপ করে যাবেন, এটা আমি জানি। তো মন খারাপ হওয়া মাঝে মধ্যে ভালো, বেশি আনন্দে থাকা ভালো না। এই ফটোগ্রাফির এই কালেকশনটা দেখলে আপনি নাগরিক হিসেবে নিজেদেরকেও অনেক ছোট মনে হবে, আমার হয়। প্রথম কথা হচ্ছে পরিবেশ, প্রাণ, প্রতিবেশ ইত্যাদি, পরিবেশ এগুলো বেসিক্যালি রাজনৈতিক ইস্যু। এই আলোচনা আমি আনুভার জন্য রাখলাম। আমাদের পূর্ববর্তী বক্তারা সত্যিকার অর্থেই বলেছেন যে এটা পলিটিক্যাল কমিটমেন্ট ইস্যু। রাষ্ট্রের দিক থেকে, পলিসি মেকারদের দিক থেকে এইটা নিয়ে তারা কী করবেন, বা নাগরিক সমাজ যেভাবে ভেবে তাদেরকে সাহায্য করতে পারে সেটা তারা করবেন কি করবেন না, বা তাদেরকে করতে বাধ্য করা যাবে কিনা, সেইটা নাগরিক সমাজের একটা ভূমিকা থাকে। কিন্তু নাগরিকদেরকেও একটা ভূমিকা থাকে। আমি নাগরিক হিসেবে আমরা কিছু আত্মসমালোচনা করতে পারি, নিজেরা ভাবতে পারি। এই ছবিগুলি দেখলে দেখবেন যে অনেকগুলি ইচ্ছে করি যদি নাগরিক সচেতনতা থাকতো তাহলে এই ঘটনাগুলি ঘটতো না। এই প্রসঙ্গে আমার একটা ঘটনার কথা মনে পড়ে। এরকম একটা ছবি বোধ আমরা ছেপেছিলাম। ট্রাফিক সপ্তাহ চলছে। তরুণ একজন ট্রাফিক কর্মকর্তা ফান গেটে এক নারী 10 গজ দূরের ফুট ওভারব্রিজের মধ্যে না গিয়ে পাশ দিয়ে যাচ্ছেন। আপা আপা বলে তাকে রিকোয়েস্ট করে করে যে আপনি 10টা গজ দূরে আপনি ওইখান দিয়ে যান। ওই মহিলা যেতে রাজি না। বরং ওই মহিলার যেতে রাজি না, সেটার পক্ষে আরও কিছু পুরুষ মানুষ দাঁড়িয়েছে। এক পর্যায়ে নাছর বান্দার মতন ওই ট্রাফিক অফিসার, এটা তরুণ, ওই মেয়েটার ভদ্র মহিলার ছোটো ভাইয়ের মতো বয়স হবে, তাকে এরকম করে ধরে মাত্র নিতে চেয়েছে। ওই মহিলা তার গায়ের মধ্যে কামড় লাগিয়ে দিয়েছে। এইটা কিন্তু একজন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কিংবা কোনো একটা সরকারের ক্যাবিনেটকে পুরোটা দোষ দিলে হয় না। আমার যেটা রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ যে এই ব্যাপারে যেই পরিমাণ অ্যাওয়ারনেস তৈরি করা নাগরিকদের মধ্যে দরকার এবং রাষ্ট্রীয় মাধ্যমে, নানান গণমাধ্যমে, এইটা তারা করেন, ওখানে কমিটমেন্টের অভাব। অন্যদিক থেকে পরিবেশ সংক্রান্ত ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে যত বাজেট হয় তারা একটা বিরাট অংশ চুরি করে। সেইটার বিরুদ্ধে সংগ্রাম যে পরিমাণ জোরদার হওয়া দরকার, সামাজিক সংগ্রাম, সেইটা আমাদের এখানে অনুপস্থিত। এইটাকে একটা রাজনৈতিক সংগ্রাম আকারে দেখতে হবে, তা না হলে আমরা এই অস্বাস্থ্যকর অবস্থা থেকে বাঁচবার কোনো পথ নাই। মানে এইটা লিখতে কিংবা পড়তে কিংবা দেখতে আর কত ভালো লাগে যে সবচাইতে আনলিভেবল সিটির মধ্যে ফার্স্ট সেকেন্ড হয় ঢাকা, বছরের পর বছর, সেই দুর্নীতিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার মতো। এবং সেই ক্ষেত্রে এই যে চিত্র সাংবাদিকদের যে ভূমিকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখে চলেছেন। ছবি তুলে তুলে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। সেইটার কম্পাইলেশনের জন্য যে কষ্ট করেছেন আমার সহকর্মী, তাকে আমি ধন্যবাদ জানাই। সংশ্লিষ্ট যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু একই সঙ্গে তাদেরকে আমাদের পেতে হবে, এবং এখানে পরিবেশ আন্দোলনের নেতারা আছেন। এইটা একটা বড় সামাজিক আন্দোলনের রূপে প্রকাশিত হইতে হবে। এটা একটা রাজনৈতিক আন্দোলন হিসেবে ধরে নিতে হবে। যেটা অরাজনৈতিক আন্দোলন, এগুলো ভুয়া ফালতু কথা। দিস আর ভেরি মাচ পলিটিক্যাল ইস্যু, ভেরি মাচ পলিটিক্যাল ইকোনমির ইস্যু। এটা আমাদের নিজেদের জন্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করতে হবে। সেইখানে আমি মনে করি আজকের যে প্রকাশনা, এটা অন্য অনেকগুলির মতন এটা একটা
মাইলস্টোন হিসেবে থাকবে। আমি তার এই পরিশ্রমের জন্যে এবং এই পরিশ্রমকে সবার সামনে তুলে ধরবার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এক্সিবিশন সম্পর্কে বলতে গেলে, সনি রামানের এক্সিবিশন সম্পর্কে বলতে গেলে আসলে প্রথমে ফটোগ্রাফির যে জায়গাটা, ফটোগ্রাফির যে স্ট্যাটাস বাংলাদেশে, সেটা নিয়ে দুটো কথা বলা দরকার। যে এটা নিয়ে ডিলেমা ছিল যে চারুকলার সাথে ফটোগ্রাফি কি যায় কিনা, এরকম একটা ব্যাপার ছিল একসময় আর কি। সেটা এখন আর নেই। এখন দেখতে পাচ্ছেন যে চারুকলার সাধারণত যেটা আমরা ভাড়া দেই না, বাইরে কাউকে দেই না, সেই 1 নম্বর গ্যালারিতে সনি রামানের এক্সিবিশন। আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট আমার নিউজের এডিটোরিয়াল টিমকে অত্যন্ত ধন্যবাদ এবং আমাদের ফটো সাংবাদিক বন্ধু ভাই সবাইকে ধন্যবাদ আমার এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং আমার জন্য অনেক পরিশ্রম করেছে। এবং শিল্পকলা পরিচালক মোস্তফা জামান ভাইকে অনেক ধন্যবাদ, সে আমাকে রাত দিন অনেক পরিশ্রম করে আমাকে অনেক সুযোগ করে দিয়েছে আজকে এই কাজটা করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোস্তফা জামানকে। আয়োজন করে আমরা আমাদের সরকারকে আরেকটি মাইল তোলা হবে। রিপোর্টার যে আসছে তারা বলছেন আপনি খালি শুধু এটার জন্যই আসছেন? আমারও তো